যে সমস্ত সবজি ছাদ বাগানে আমি করেছি, সেই শীতকালীন সবজির সঙ্গে আপনারা পরিচিত। কেননা আমি আমার যে চ্যানেল, সেই চ্যানেলে এই শীতকালীন সবজির উপরে প্রচুর ভিডিও দিয়ে রেখেছি। দুদিন আগেই আমি আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলে আমি ক্যাপসিকাম লঙ্কা এবং আচারি লঙ্কা সহ সমস্ত লঙ্কার কি পরিচর্যা, সেই পরিচর্যার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। শীত তো চলে গেল, এবার আমাদের গ্রীষ্ম বর্ষার আসার পালা। আস্তে আস্তে গ্রীষ্মের তাপ বাড়তে শুরু করেছে। ছাদ বাগানে এই মুহূর্তে আমরা গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি অতি সহজেই করতে পারি, যা কিনা খুব সহজেই হয়ে যায়, সে সমস্ত সবজিগুলোর মধ্যে এই যে দেখুন আমার কাছে বেগুন এবং যে টমেটোর গাছগুলো রয়েছে, দেখুন টমেটো গাছগুলোতে কিভাবে টমেটো ফলছে, এবং এই যে বেগুন গাছগুলোতে, এই বেগুন গাছগুলোতেও কিন্তু বেগুন ফলেই যাচ্ছে। এবং এই সমস্ত বেগুন এবং টমেটো, এই যে লঙ্কাগুলো, মোটামুটি আমি কিন্তু পুরো গ্রীষ্মকালটাই এদের কাছ থেকে এভাবে ফল পেয়ে যাব। তথাপি এই গরমের মধ্যে আমরা যে সমস্ত সবজি গাছ ছাদ বাগানে অতি সহজেই করতে পারি, তার মধ্যে এই যে দেখুন একটি গাছ হচ্ছে লঙ্কা। আমার এই যে লঙ্কা গাছগুলো দেখুন কিভাবে সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবং আমার এই যে লঙ্কা গাছগুলো দেখুন, এই লঙ্কা গাছগুলো কিন্তু এই গ্রীষ্ম বর্ষায় প্রচুর লঙ্কা দেবার জন্য প্রস্তুত হয়ে আছে বা প্রস্তুত হচ্ছে। এছাড়া আমরা অতি সহজেই আরেকটি গাছ যেটা করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখুন আমি আমার এই যে গ্রো ব্যাগগুলোতে ঢেঁড়সের বীজ পুঁতে দিয়েছি 3-4 দিন হলো। দেখুন সেই ঢেঁড়সের বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে কিন্তু বেরোতে শুরু করেছে। এই যে ঢেঁড়সের গাছের পরিচর্যা পরিচর্যা কি করতে হবে, তার ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। এখন এই গ্রীষ্মের জন্য যে সমস্ত সবজি আমাদের ছাদ বাগানে করতে পারি, তা নিয়েই যেহেতু আজকের ভিডিও। এই যে দেখুন আমি আমার সবজি গাছের জন্য যে মিডিয়াটি তৈরি করেছি, সেই মিডিয়াটি হচ্ছে 50 ভাগ দোআঁশ মাটি। এই 50 ভাগ দোআঁশ মাটির মধ্যে কি কি আছে, 40 ভাগ আছে সাধারণ মাটি মানে গার্ডেন সয়েল, এবং 10 ভাগ হচ্ছে বিল্ডিং তৈরির বালি, এবং সঙ্গে রয়েছে 50 ভাগ কম্পোস্ট। এখানে কম্পোস্ট হিসাবে আমি 1 বছরের যে পুরনো গোবর সার, সেটাকেই ব্যবহার করেছি। সঙ্গে দিয়েছি নিমখোল আর একটু ফোড়াডন। ফোড়াডন কেন, যেহেতু গ্রীষ্ম বর্ষায় এই গাছগুলোতে সবজি ফলতে থাকবে, সুতরাং এই টবের মাটিতে বা গ্রো ব্যাগের মাটিতে কিন্তু কেন্ন সহ বিভিন্ন যে পোকাগুলো বর্ষাকালীন মাটির টবের মাটির যে পোকাগুলো হয়, সে পোকাগুলো যেন উঠতে না পারে, মানে বাসা যেন বাঁধতে না পারে, তার জন্য কিন্তু ফোড়াডন এবং নিমখোল দেওয়া। আমি আমার সবজি গাছের জন্য সমস্ত যে সবজি গাছগুলো রয়েছে, মানে যাদের বসাবো আমি, সেই সমস্ত সবজি গাছের জন্য কিন্তু আমি একই
মিডিয়া তৈরি করেছি। আর লঙ্কা গাছ সম্বন্ধে আপনাদেরকে যা দেখালাম বা লঙ্কা গাছগুলোকে যে দেখালাম, এই লঙ্কা গাছের পরিচর্যা আমার যে ভিডিও ক্যাপসিকাম এবং আচারের লঙ্কার উপরে, সেই ভিডিওতে কি পরিচর্যা করি সেই পরিচর্যা দেওয়া রয়েছে। সুতরাং তাই আজকে যেহেতু এই লঙ্কা গাছগুলি তৈরি হয়ে গেছে, এই লঙ্কা গাছগুলোর কি পরিচর্যা করতে হয় তা আজকে আর আপনাদের সামনে তুলে ধরছি না, যেহেতু গত সপ্তাহে আমি এই লঙ্কা গাছের পরিচর্যার উপরে ভিডিও দিয়েছি। সুতরাং সেটা থেকেই আপনারা অবগত হতে পারবেন যে লঙ্কা গাছের কি পরিচর্যা। আমি এই ভিডিওর মধ্যে এই যে ক্যাপসিকাম আচারি লঙ্কা সহ সমস্ত যে লঙ্কা গাছের কি পরিচর্যা তার লিঙ্কটি আমি দিয়ে রাখবো। এবার চলুন, এই লঙ্কার পরে ঢেঁড়স দেখালাম, এবার দেখাই অন্যান্য যে সমস্ত বীজগুলো লাগিয়েছি আমি এবং কোথায় লাগিয়েছি সে সমস্ত গাছগুলো সম্বন্ধে জেনে নেই এবং তাদের কি পরিচর্যা করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দিই। 3 নম্বর যে আমি গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে চাল কুমড়ো। এই যে দেখুন, আমার এই যে 20 লিটার জলের ড্রামে চাল কুমড়োর বীজ পুঁতে দিয়েছিলাম, গাছটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে চাল কুমড়ো গাছের পরিচর্যা পরিচর্যা বলতে এই মুহূর্তে আমি চাল কুমড়ো গাছে শুধুমাত্র সর্ষের খোল জল দিচ্ছি 15 দিন অন্তর। এই গাছটি যখন এই যে মাচার দেখুন আমার তৈরি করা হয়েছে, এই মাচার মধ্যে যখন উঠে যাবে, যখন ফল দেওয়ার উপযুক্ত হবে, তখন কিন্তু আমি এই গাছগুলোতে মাসে একবার করে সর্ষের খোল জল এবং 15 দিন অন্তর অন্তর 10-26-26 সেটা কিন্তু এই গাছের গোড়াগুলোতে দিয়ে দেব। আর এই মুহূর্তে এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলোতে আমি কিন্তু জৈব যে কীটনাশক হয় নিম তেল নয়তো বা কাকা, আমি কিন্তু গাছগুলোতে স্প্রে করে যাচ্ছি। কেন স্প্রে করছি তার কারণ হচ্ছে এই গাছগুলো যেহেতু ছোট ছোট যেহেতু পাতা এবং প্রচুর নতুন কচি কচি পাতা, সেই সমস্ত পাতাতে কিন্তু যে সমস্ত পোকা এই কুমড়ো গাছ লাউ গাছে আক্রমণ করে, সেই সমস্ত গাছের মধ্যে যেন আক্রমণ করতে না পারে তার জন্যই কিন্তু আমার কীটনাশক দেওয়া। এবং আমি কিন্তু এই মুহূর্তে নিয়ম করে এই গাছগুলোতে ফাঙ্গিসাইডটা দিচ্ছি। তার কারণ হচ্ছে লাউ কুমড়ো সমস্ত কুমড়োই, মিষ্টি কুমড়ো বলুন, চাল কুমড়ো বলুন, লাউ বলুন, ঝিঙে বলুন, সমস্ত গাছেই কিন্তু পাতার মধ্যে একটি ফাঙ্গাস দেখা দেয়। সেই ফাঙ্গাসটা কি পাউডার মিলডিউ। সেই পাউডার মিলডিউ হলে গাছের পাতার মধ্যে সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়। দেখুন আমার কিন্তু গাছের পাতার মধ্যে সে সমস্ত যে ছোপ ছোপ তা কিন্তু নেই। সেটা যদি হয়ে যায় তবে কিন্তু গাছ কিন্তু আপনারা কোনোভাবে বাঁচাতে পারবেন না। তাই আপনাদেরকে কি করতে হবে, যে কোনো ফাঙ্গিসাইড, আমি যেমন এই যে লাউ কুমড়ো গাছের জন্য ব্যাবিস্টিনটাকে বেশি ব্যবহার করি, বেশি প্রেফারেন্স দেই। আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর এই যে লাউ গাছ বলুন বা কুমড়ো গাছ বলুন গুলোতে স্প্রে করে যাই। এই যে কুমড়ো গাছের বা লাউ গাছে যখন ফল ফলতে শুরু করে তখন কিন্তু আমাদের ফেনামেন যে ফাঁদ সেটা কিন্তু লাগিয়ে দিতে হয়। সেই ফেনামেন ফাঁদ কেন লাগাতে হয় তার কারণ হচ্ছে এই যে লাউ বা কুমড়ো গাছে ফল হলে ফুল ছিদ্রকারী মাছির কিন্তু খুব উপদ্রব বাড়ে। সেই সমস্ত মাছিরা কি করে লাউ বা কুমড়ো ফলের মধ্যে ফুল বিঁধে দেয়, এর ফলে ফলটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য কি করতে হয়, যখন গাছের থেকে
ফুল আসতে শুরু করে সে সময় কিন্তু এই যে গাছের পাশেই ফেরামেন যে ফাঁদ সেটা লাগিয়ে দিতে হয়। এই যে ক্যারেটটি দেখছেন এই ক্যারেটের মধ্যে কিন্তু আমি মিষ্টি কুমড়ো লাগিয়ে রেখেছি। যদিও মিষ্টি কুমড়োর বীজ গতকালই পুঁতেছি, সুতরাং এর ভিডিও বা এর আপডেট গাছ তৈরি হয়ে গেলেই আপনাদের কাছে নিয়ে আসব। আর এই যে জলের ড্রামগুলো দেখছেন 20 লিটার জলের ড্রাম, এই 3টি ড্রামেই কিন্তু আমি ঝিঙের বীজ পুঁতে দিয়েছি, এটাও সেই কালকে। এবং এই যে ক্যারেটটি দেখছেন এই ক্যারেটের ভিডিও আমি দিয়েছিলাম, মানে পুরনো মাটি শোধন কি করে শোধন করতে হয় সেই ক্যারেটটি। এই ক্যারেটে বলেছিলাম আমি যে এই ক্যারেটের মধ্যে আমি করলার বীজ পুঁতবো এবং সেটা কিন্তু গতকালকেই পুঁতে দিয়েছি। এবং এই যে ক্যারেটটি দেখুন এই ক্যারেটের মধ্যে দিয়েছি আমি শশার বীজ এবং এই ক্যারেটের মধ্যে দিয়েছি আমি পুঁই শাকের বীজ। সুতরাং তাতে কি দেখা গেল যে আমি এই যে গ্রীষ্মকালীন যে ফসলগুলো সেই ফসলগুলোর জন্য আমি যে সমস্ত ক্যারেট বা জলের ড্রাম ব্যবহার করেছি তার মধ্যে কি কি গাছ বা কি কি বীজ লাগিয়েছি যা কিনা আমার ছাদ বাগানে অতি সহজেই হবে। এবং আপনাদের কাছেও আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা আপনাদের ছাদ বাগানে ঠিক এইভাবেই গাছ বা বীজ বসাতে পারেন। তার মধ্যে রয়েছে শশা, পুঁই শাক, করলা, এদিকে হচ্ছে ঝিঙে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো এবং এই ক্যারেটটিতে দিয়েছি বটবটি। এই যে যে সমস্ত ক্যারেটগুলো ফাঁকা দেখছেন এই সমস্ত ক্যারেটে কিন্তু আমি গতকালকে সমস্ত বীজ মুড়ে দিয়েছি। আর এই যে চাল কুমড়োর গাছটি, এই চাল কুমড়োর গাছটি অনেকদিন আগেই আমার এই 20 লিটার জলের ড্রামটি রেডি ছিল, যার জন্য দিতে পেরেছি। কিন্তু এই যে ক্যারেটগুলো এই ক্যারেটগুলো রেডি হয়েছে গত পরশুদিন, যার জন্যই কিন্তু আমি পরশুদিন বীজগুলোকে হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এই গাছ বীজগুলো বসিয়ে দিয়েছি। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জলে বীজ ভিজিয়ে রাখলে আপনাদের কিন্তু গাছে যে বীজের যে অঙ্কুরোদ্গম একদম 100% হবে, এটা আমি হলফ করে আপনাদেরকে জানাচ্ছি। আমি যেভাবে বাগান করছি যদি আপনাদের মন চায় আপনারা নিশ্চয়ই আমার এই যে ভিডিওটাকে ফলো করে আমার মতন এই যে গ্রীষ্মকালীন সবজি সেটা আপনাদের ছাদ বাগানে তৈরি করবেন বা করবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রামপুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন দুপুর 1টায় আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে লাগবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।